বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দ নূরাতুন উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী নাম সুনামধন্য প্রতিষ্ঠান। 1963 সালে ইয়া সৈয়দ আতাউর রহমান প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকল্পে প্রথম থেকে আমাদের এই ঐতিহ্য বিরাজমান আছে এবং সবসময় ভালো রেজাল্ট করে এবং এই স্কুলের সুনাম সারা দেশব্যাপী ছড়িয়ে আছে। এই স্কুলে মাত্র 7 বছর চলছে। ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করছি 2018 সালে। তারপর 2024 সালে আমার সাবেক প্রধান শিক্ষক সাহেব একটা সমস্যার কারণে ওনার স্কুল থেকে বাইরে আছেন এবং এই বাইরে থাকার থেকে আমি আজকে 1 বছর 2 মাস যাবৎ ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছি। 25 সাল এসএসসি রেজাল্ট স্কুলকে উপহার দিয়েছি এবং এই 25 সালের রেজাল্ট একটা কঠিন পরীক্ষা ছিল, যেটা আমাদের বিগত প্রধান শিক্ষক প্লাস আমার বর্তমান স্কুল শিক্ষক একটা বিরাট দ্বন্দ্বে চলছে এবং মনে সর্বদা আমার রেজাল্টের যাতে ভালো না হয় এই ব্যাপারে অনেক কাজ করছেন, অনেক কূটকৌশল করেছেন কেন্দ্রে। আমার নিজ দায়িত্বে 2025 সালে এসএসসি মোট 99 স্টুডেন্ট ছিল পরীক্ষার্থী। আমরা প্রায় 70 স্টুডেন্ট আমরা সিলেক্ট করছিলাম। তারপর দেখলাম যে বাকি 39 স্টুডেন্ট যদি বাইরে রাখি তবে তারা হয়তো মাদক বা অন্যান্য নেশাগ্রস্ত ছেলেদের সাথে মিশে যাবে। তারপর আমি যেহেতু ভারপ্রাপ্ত এই সমাজের যে বর্তমান সমাজে যেই অপকর্ম ছেলেরা মেয়েরা জড়িয়ে পড়ছে এটা থেকে রোধ করার জন্য আমি নিজে সাহসী উদ্যোগ নিয়ে সবাইকে আমি ফর্ম ফিল আপ করে দিচ্ছি যাতে ছেলেগুলি নষ্ট না হয়। তারপরে আমি দেখছি যে আমার এই অন্যান্য স্কুলে সারা শিবপুরের তুলনায় আমাদের রেজাল্ট ভালো হয়েছে। উপস্থিত হয়েছিল কেন্দ্রে, একজন মারা গেছে, আরেকজন পরীক্ষাতে উপস্থিত হয়নি। তারপরে আমরা 64% মোট উত্তীর্ণ 64 থেকে বাকি যারা জড়ে গেছিল এক সাবজেক্টে মাত্র 20 জন, তারা প্রায় পাশের পথে। এটা আমার খুব আক্ষেপের বিষয়। যদি ওই 20 জন এক সাবজেক্টে ফেল না করতো তাহলে আমার রেজাল্ট প্রায় 95% হইতো। ছাত্র ফর্ম ফিল আপ করানোর ফলে মোটামুটি অন্য স্কুলের সাথে তাল মিলিয়ে আমি ভালো আছি। তুলনা করলে আমার ফলাফল অনেক ভালো হয়েছে। দিন 2024 সালে আমাদের মোট পরীক্ষার্থী ছিল 64, উপস্থিত কেন্দ্রে 64, পাস করছে 52, ফার্স্ট সেন্টেন্স 81.25, জিপিএ ছিল না। 2025 সালে জিপিএ 1 জন এবং সে সর্বোচ্চ আমাদের কেন্দ্রের মধ্যে প্রথম স্থানে অধিকারী হয়েছে, বৃত্তিপ্রাপ্ত একটা পরীক্ষার্থী। 26 সাল আমাদের অনেক পদক্ষেপ নিয়েছি। আমার সহকারী শিক্ষকবৃন্দ যে এরকম পদক্ষেপ নিছে এটা বলতে গেলে সাহসী উদ্যোগ বলেই চলে। এমন কঠিন পরিশ্রম গত ফলাফলের কারণে মানে যদিও আমরা ভালো আছি কিন্তু তারপরেও আমরা সামনে অনেক জবটা কাটে এবছর 26 সালে আমরা আমাদের মাননীয় ইউনূস সাহেব সভাপতির কাছে আমি বলে আসছি সামনে আপনাকে 100% রেজাল্ট উপহার দিতে চেষ্টা করবো। স্যারকে গেস্ট টিচার হিসাবে নিয়োগ দিছি, প্রতি 10 জনে 1 জন করে, এবং প্রতি স্যারই আমাদের গাইড টিচার হিসাবে প্রতি 10 জনকে 1 জন গাইড টিচার নিয়োগ করে 6 জন টিচারকে নিয়োগ করে দিচ্ছি এবং তাদের তালিকা আমাদের একজন সবচেয়ে সিনিয়র মূল শিক্ষক আবুল কাসেম সাহেব ওনায় এটা তদারকি করছেন এবং তদারকিতে আমরা গত প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল ইনশাল্লাহ অনেক ভালো পেয়েছি। 2026 সালের ভালো রেজাল্টের জন্য পদক্ষেপ আমাদের টোটাল স্টুডেন্ট যা আছে তা আমরা 3 ভাগে বিভক্ত করেছি এবং একটা ভাগ রাখছি 12 ঘন্টাই যাতে স্যার ইনভলভ থাকে ক্লাসে এবং তাদেরকে A+ পাওয়ার জন্য 10 থেকে 12 জন টার্গেট
নিছি এই টার্গেট যাতে আমরা পরিপূর্ণ করতে পারি। এই জন্য আমাদের 3 জন স্যার সার্বক্ষণিক এই শিক্ষার্থীদের পাশে আছে এবং পরীক্ষার আগ পর্যন্ত তারা থাকবে। সেকশন আছে, ছোট সেকশন আর্টস এবং কমার্সের, তাদের শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োজিত আছে এবং আমাদের অতিরিক্ত ক্লাস বিনা টাকায় আমরা নিতেছি। একবার একটা সিটি পরীক্ষা নিই, সিটি পরীক্ষা নেওয়ার পরে দেখছি যে আমাদের ছেলেদের অনেক উন্নতি, আশা করি ভালো রেজাল্ট করতে পারবো। শিক্ষা ছাড়া কোনো ব্যবস্থা নাই, শিক্ষা হইল জাতির মেরুদণ্ড। আবার এই শিক্ষা হইতে হবে আদর্শ এবং শিক্ষাসুলভ শিক্ষা, আবার আমাদের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, সাহায্য করার জন্য। এই উদ্দেশ্যে শিক্ষা যদি হয় তাহলে মঙ্গল, আর যদি এই উদ্দেশ্য না হয় আর শিক্ষিত হইয়া মানে অশিক্ষার মতন কাজ করে এবং দেশ ও জাতির জন্য উপকারে না আসে, তাহলে এটা আমাদের একটা হতভাগ্য এবং আমাদের জাতির জন্য একটা কলঙ্ক। তা সব কিছু ভুলে যায়, কিন্তু ছাত্র জীবনের ক্লাসের স্যারদের লেসন দেওয়া আর স্যারদের কাছে পড়া দেওয়া, এই জিনিসগুলি এখনও চোখের সামনে ভাসে। তাহলে আগে যারা শিক্ষক ছিলেন তাদের যে ভাষা ছিল, তাদের যে আদর্শ ছিল, 2000 সাল পরের থেকে আপনার বিভিন্ন পরিবর্তনের কারণে, সিলেবাস পরিবর্তনের কারণে লেখাপড়াটা প্রায় ভঙ্গুর হয়ে গেছিল। আর আমাদের বর্তমান উপদেষ্টা সরকার সিলেবাসটা পরিবর্তন করছে। এখন একটু লেখাপড়া ছাত্রদেরও করতে হবে, শিক্ষকদেরও মান সম্মানের পাঠ দিতে পারবে। সালের পূর্বে আমাদের ডিজিটাল ব্যবস্থা ছিল না, বিভিন্ন ভালো অনেক মান সুনামধন্য স্কুলে কিছু কিছু প্রচলন ছিল, কিন্তু আমরা 2010 সালের পর থেকে আমরা ডিজিটাল ক্লাসরুম তৈরি করেছি এবং এই ডিজিটাল ক্লাসরুমে আমরা টিভির মাধ্যমে এবং বিভিন্ন ডিভাইসের মাধ্যমে যখন লেসন দেই তখন ছেলেমেয়েরা শিক্ষার্থীরা দেখলাম যে অনেক আগ্রহ এবং তারা ভাবছে যে এই ডিজিটাল লেখাপড়াটাই আমাদের সবচেয়ে উত্তম এবং সুন্দর এবং আমরা ভালো কিছু শিখতে পারবো বাস্তব ক্ষেত্রে। আসলে প্রজেক্ট তো ছেলেরা প্রথম বুঝতো না, যখন কিছুটা বুঝতে পারছে প্রজেক্টের ক্লাস যখন তাদের মধ্যে একটা আনন্দের উঠছে, উঠার পরে সে ভাবতেছে 1 ঘন্টা না 2 ঘন্টা না 3 ঘন্টা সর্বক্ষণিক যদি প্রজেক্টের মাধ্যমে ক্লাস চলতো তাহলে আমাদের আরও অনেক মজা পাইতাম, অনেক আনন্দ পাইতাম। ডিজিটাল ব্যবস্থা হওয়ার পরে মানে সবাই যে ভালো হচ্ছে তাও না, অনেক শিক্ষার্থীরা ওই ডিভাইসগুলি তাদের ধ্যান ধারণার মানে সুফলের জায়গায় কুফলের ব্যবস্থা এরা আমাদের সামনে তো না, অগোচরে এরা ব্যবহার করছে, কিন্তু এটা তো ধরে রাখার মতন না। তবে অনেক গার্জিয়ান এরকম সমস্যা এর কথা বললে আমরা যতটুকু পারি আমাদের শ্রেণী শিক্ষকের হাতে যদি কোনো শিক্ষার্থী মোবাইল ব্যবহার করে ক্লাসে নিয়ে আসে, তো এই মোবাইলগুলি আমরা নিজেরাই ক্লাস থেকে উদ্ধার করে আমাদের অফিস কক্ষে রাখি, আর অভিভাবকদের সাথে মতামত বিনিময় করে পরে আমরা এদেরকে কঠোর হস্তে যাতে হয় তার ফেরত দিয়ে দিই। আলাদা না বাল্য বিবাহ বর্তমানে এটা একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে। এই সমাজ থেকে আমার মনে হয় না ডিজিটাল ডিভাইস এবং যেমন উড়াইতে পারবো না সমাজ থেকে, মাদকের যেই সরাসরি হয়ে গেছে সমাজে রন্ধ্রে রন্ধ্রে, এটাও উঠানো অনেক কঠিন হবে। কেননা আমি আমার গ্রাম যেই প্রত্যন্ত অঞ্চলে ওই এলাকায় দেখি সন্ধ্যার পরে এই মানে অসংখ্য 17 থেকে বা 15 থেকে 20-25 পর্যন্ত বা 30 পর্যন্ত লোক ছেলেবেলেগুলি এই মাদকে আসক্ত ছেলেগুলি একসাথে জড়ো হইয়া তারা যেরকমভাবে মাদক সেবন করছে এবং এটার অপকর্ম সমাজে ছড়াই পড়ছে, তাদের বাবা মাও এটা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। আবার আইনের যদি ব্যবস্থা নেওয়া হয় তো আইনের যারা এটা ব্যবস্থা নিবে তারা আইসা জাস্ট একটা ভয় দেখায় আর চলে যায়, এতে আর কিছু করে না।
এই জন্য আমার মনে হয় যে এটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এক সময় হয়তো আমাদের স্লোগানে উঠবে যে মাদক যারা পান না করে তাদের হয়তো সমস্যা হবে, আর যারা পান না করতেছে তাদের সংকটটা অনেক বড় হয়ে যাবে। তখন ওই পরিস্থিতি মোকাবিলা কে করবে এটা আল্লাহ পাকই জানে। একটা বড় ভয়ঙ্কর জিনিস যেটা আমাদের সমাজে অহরহ হইতেছে বলতে বাল্যবিবাহ এমন একটা ব্যাধি হয়ে উঠছে যে বাবা মার পক্ষে যে মেয়েটা যখন 16-17 হয় তখন অনেক, বা 12-14 হয়, তখন তাদের শারীরিক গ্রোথ, তাদের শারীরিক বর্ণনা দেখতে অনেকটা সুশ্রী মনে হয়। তখন অনেক বর পক্ষ আইসা অনেক পিড়াপিড়ি করে বিবাহটা নেওয়ার জন্য, কিন্তু আইনত না হওয়ার কারণে বিবাহ দিতে পারছে না। এখন বিবাহ যদিও আবার হয় অনেক জায়গায়, তাইলে দেখা গেছে আইনের লোকেরা আইসা এটাতে বাধা দিচ্ছে, তখন এই মেয়েটা আর দেখা গেছে আর আইনের আওতায় পড়ার কারণে বিবাহ দিচ্ছে না। আবার এটা কুফল হইল যখন 18 বছর পার হয়ে যায়, 20, 22, 23 বছর হয়ে যায়, যখন মেয়েরা আর ভালো পাত্র আসে না, এই দারবারটা সরকারকে নেওয়া উচিত ছিল আমার মতে। এই এখন আমার যদি জরিপ করি প্রতিটা অঞ্চলে বা প্রতিটা এলাকা, প্রতিটা গ্রামে এখনও অবিবাহিত মেয়ে 25 থেকে 35 বছরের মনে হয় যে শতকরা 15-20% মেয়ে এখন বাবা মার ঘরে লালিত হচ্ছে। এখন এটা বাবা মা ওই আইনের ভয়ে ওই সময় দেয় নাই, আর এখন দিতে পারছে না বয়স হওয়ার কারণে। এই দায়ভার সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? হয়তো তাদেরকে হয়তো ভাতা দিবে, বেকার ভাতা, আর নয়তো তাদেরকে বিবাহের ব্যবস্থা করবে। ধন্যবাদ।